হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2024 সালে মুক্তি পাওয়া ব্যাগ হেড মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরুতে আমরা কুইন্স হেড নামে একটা পুরনো বার কাম বড় বাড়িকে দেখতে পাই। বারটি তখন বন্ধ হয়ে গিয়েছিল। গভীর রাত। হঠাৎ কেউ যেন বারের দরজায় জোরে জোরে করাঘাত করতে থাকে। সেই শব্দ শুনে বাড়ির মালিক ক্রিস্টোফার লার্ক দোতলা থেকে নিচে নেমে আসেন। উনি বাড়িতে একাই থাকতেন। দরজার ফাঁকে চোখ রাখলে উনি দেখেন একজন কাস্টমার এসেছে। লোকটির নাম নীল সেলফারভ্যান। লোকটি ভিতরে প্রবেশ করলে বারের মালিক ক্রিস্টোফার জিজ্ঞাসা করেন, আপনি কি চান? লোকটি একটা কাগজের খাম এগিয়ে দিয়ে বলে, এতে $2000 আছে। আমি আপনার বাড়ির বেসমেন্টে যেতে চাই, আর ওখানে যে মহিলা আছেন উনার সঙ্গে কথা বলতে চাই। উত্তরে ক্রিস্টোফার বলে, আপনার মতন যারাই সামনের দরজা দিয়ে ভিতরে আসে তাদের সকলকেই আমি যা বলে থাকি আপনাকেও তাই বলছি। যার সাথে দেখা করতে এসেছেন বা খুঁজছেন তাকে ভুলে যান আর এখান থেকে চলে যান। আপনি এখানে কোনো শান্তি পাবেন না। নীল বলে, আমি শান্তির সন্ধান করছি না, আমি আমার প্রশ্নের উত্তর খুঁজছি। সেই কথায় ক্রিস্টোফার রাজি না হয়ে নীলকে ফিরিয়ে দেয়। তখন হতাশ হয়ে নীল সেখান থেকে চলে যায়। নীল চলে যেতেই ক্রিস্টোফার একটি ভিডিও রেকর্ডারের সামনে বসে ক্যামেরার দিকে চেয়ে বলতে শুরু করে এক অবিশ্বাস্য কাহিনী। যে কাহিনী রেকর্ড করছিলেন তার সম্পত্তির পরবর্তী মালিকের উদ্দেশ্যে। উনি বলেন, আমার সম্পত্তির মালিকানাধীন সূত্রে এই সম্পত্তির সঙ্গে একটি বিশেষ ভাড়াটিও যুক্ত আছে, যিনি এই বাড়ির বেসমেন্টে বাস করে। সেও ওই সম্পত্তির সাথে আবদ্ধ। উনি অতি ভয়ঙ্কর একজন মহিলা। অভিশপ্ত শক্তি আছে তার কাছে। যখন থেকে আপনার নাম এই সম্পত্তির দলিলে লেখা হবে, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনি তার অস্তিত্বের অধিকারী হবেন। আপনি তখন এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবেন না, আর কোনো মূল্যেই ওই শক্তিকে বাইরের দুনিয়ায় আসতে দেওয়া যাবে না। এটাই হবে এখন আপনার একমাত্র কাজ। আপনি এখনো জানেন না সেই মহিলা কত বড় বিপজ্জনক, তবে আজ রাতে সেই মহিলার অভিশাপ আমার সাথে শেষ হবে। এই কথা বলে ক্রিস্টোফার বাড়ির বেসমেন্টে যায় ও সেই অভিশপ্ত মহিলাকে একটা চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দিয়ে ঘরের মেঝেতে পেট্রোল ঢালতে শুরু করে। এরপর উনি লাইটার জ্বালতেই যাবেন, এমন সময় সেখানকার সকল বাতি নিভে যায়। সেই মুহূর্তে কোনো এক মহিলার অবয়ব এসে দাঁড়ায় ক্রিস্টোফারের সামনে। সাথে সাথে উনার হাত থেকে গ্যাস লাইটারটা খসে পড়ে ও আগুন ধরে যায়। আমরা দেখি আবারও ক্রিস্টোফার ক্যামেরার সামনে বসে বলছে, তবে আপনার জানা উচিত আপনি ইতিমধ্যেই মারা গেছেন। তখনই আমরা দেখি ক্রিস্টোফারের গায়ে আগুন লেগে গেছে আর উনি ছুটে বেসমেন্ট থেকে পালিয়ে যাচ্ছেন। অল্পক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখায় উনি পুড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন হলো, এই রহস্যময়ী মহিলাটিকে, সে কেন বেসমেন্টের বাইরে আসতে পারবে না? এর উত্তর আমরা পরেই জানব। এরপর আমরা ক্রিস্টোফারের মেয়ে আইরিস লার্ককে দেখি। সে তার বান্ধবী লিয়ানার সাথে লুকিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে রুমে প্রবেশ করে ও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে নিয়ে বাইরে চলে আসে। আসলে বর্তমানে আইরিসের চাকরি চলে গিয়েছে, কারণ সে অফিসে তার বসের নোংরা যৌন আহ্বানে সাড়া দেয়নি। চাকরি হারানোয় তার অর্থ সংকট বেড়েছে। এদিকে আবার রুমের ভাড়া দিতে না পারার কারণে তাকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। তাই তার বান্ধবী লিয়ানা তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে এবং সে বলেছে যতদিন খুশি আইরিস তার বাড়িতে থাকতে পারে। সেই কথায় আইরিস রাজি হয়ে নিজের জিনিসপত্র নিয়ে শিফট হচ্ছিল। এই সূত্রে বলে রাখি, আইরিস যখন ছোট ছিল তখন তার বাবা ক্রিস্টোফার ওই অভিশপ্ত বাড়ির জন্য তার স্ত্রী ও একমাত্র মেয়েকে ছেড়ে দিয়েছিল। সেই কারণে আইরিস তার বাবাকে ঘৃণা করত, কিন্তু সে এটা জানতো না যে তার বাবা কেন তাদেরকে ছেড়ে দিয়েছিল। এমন সময় আইরিসের মোবাইলে একটা কল আসে, যেখানে তাকে জানানো হয় তার বাবা মানে ক্রিস্টোফার, যাকে সে অনেক আগের থেকেই মৃত হিসাবে জানত, উনি বাস্তবে মারা গেছেন। এর মানে ক্রিস্টোফার যে এতদিন জীবিত ছিল সেটা আইরিস জানত না। যাই হোক, বাবার মৃত্যু হয়েছে, সুতরাং তার সকল স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক এখন আইরিস। যদিও বাবার মৃত্যুতে তার আহামরি ব্যথিত হওয়ার কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে সেই সম্পত্তির খবর তার কাছে যেন একটা ব্লেসিং হয়ে এসেছে। সে প্লেনে করে পরের দিনই সেখানে পৌঁছে যায় ও মর্গে বাবার আধপোড়া লাশটাকে দেখে শনাক্ত করে। এরপর সেখান থেকে যাওয়ার সময় প্রপার্টির দায়িত্বে থাকা সলিসিটার আসে ও তাকে সমবেদনা জানিয়ে বলে, আপনার বাবার রেখে যাওয়া বেশিরভাগ অর্থই এখন শেষ হয়ে গিয়েছে ঋণ পরিশোধ করতে।
তবে ওনার বার কাম কুইন্স হেড নামের বাড়িটা আছে। সেই কথা শুনে আইরিস সলিসিটারকে নিয়ে কুইন্স হেডে যায়। আর এত বড় প্রপার্টির মালিক এখন সে নিজেই হয়েছে জেনে বেশ অবাক হয়। সবকিছু যেন তার কাছে অবিশ্বাস্য লাগছিল। সেই সময় সলিসিটার বলে ওই সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য, কারণ গত 400 বছর ধরে অসংখ্য মালিক অনেকেই চেষ্টা করেও সেই বিল্ডিংটি রিনোভেট করতে পারেনি। আর আপনার বাবা এতটাই জেদি ছিলেন যে অর্থাভাব থাকা সত্ত্বেও কিছু লাভের জন্য এই সম্পত্তি কখনো বিক্রি করেননি। তবে এই সম্পত্তি অনেক পুরনো, তাই এটাকে রিনোভেট করতে অনেক খরচ পড়বে, তাই আপনি বিক্রির জন্য সম্পত্তির কাগজে সাইন করে দিন। সেই কথা শুনে ও বাড়ির চারিপাশটা ঘুরে দেখে আইরিস বলে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই, আর আজ রাতের জন্য এখানে থেকে দেখতে চাই কী রহস্য লুকিয়ে আছে এখানে। সলিসিটার সময়ের অপেক্ষায় চলে যায়, কারণ সে জানত বাড়ির বেসমেন্টে সেই অভিশপ্ত মহিলা থাকেন। এরপর রাত হলে আইরিস তার বান্ধবী লিয়ানাকে কল করে সব কিছু জানায়। উত্তরে লিয়ানা বলে সে পরদিনই সেখানে চলে আসবে। রাত হলে আইরিস যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। সেই সঙ্গে ঘরের কোনো একটা দরজায় নক করা শব্দ হয়। আইরিস ভয়ে ভয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে পৌঁছে যায় বাড়ির বেসমেন্টের বন্ধ দরজার কাছে। দরজায় কিছু মন্ত্র লেখা আছে দেখে সে ভিতরে যেতে চাইলে বোঝে দরজা লক আছে, যার চাবি তার কাছে নেই। তখনই সে অনুভব করে বাড়ির মধ্যে কেউ প্রবেশ করেছে। চেক করতে গেলে সে অন্ধকারে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। আসলে ওই লোকটি ছিল পূর্বে দেখা সেই নীল সেলফার ভ্যান। নীল নিজের পরিচয় দিয়ে বলে, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি, আপনি এখন নতুন মালিক, আমার উচিত ছিল আপনাকে আরও সময় দেওয়ার। আমি শুধু চাই বাড়ির বেসমেন্টে থাকা মহিলার সঙ্গে দেখা করতে। এই কথা বলে সে আবারও $2000 খামটা তার সামনে তুলে ধরে। আইরিস কিছু বুঝতে না পারলে নীল বলে, বেসমেন্টে থাকা মহিলাই একমাত্র পারে আমার মৃত স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিতে। সেই কথা শুনে আইরিস বলে, এটা আপনার কি ধরনের রসিকতা, নাকি কোনো মানসিক অসুস্থতা? এখানে আমি ছাড়া আর কেউ থাকে না। তখন নীল আরও $2000 অফার করে বলে, চাইলে আমি আরও দিতে পারি, প্লিজ আমাকে দেখা করতে দিন। আপনি শুধু টাকাটা বুঝে নিন, আমি জানি আমাকে কি করতে হবে। আমি পাগল নই, অন্য লোকেরাও এখানে আসে এই কারণেই। সেই কথা শুনে আইরিস শান্ত হয় ও টাকার প্রয়োজন আছে চিন্তা করে নীলের দেওয়া $4000 নিজের কাছে রেখে বলে, বেসমেন্টের চাবি আমার কাছে নেই, আপনি বরং আগামীকাল রাতে আসুন। সেই কথা শুনে নীল খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন আইরিস সলিসিটারের সঙ্গে দেখা করে বলে সে তার বাবার সম্পত্তিকে নিজের নামে করতে চায়। উত্তরে সলিসিটার বলে, কখনো কখনো ভুল পথ আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যায়। এই কথা বলে উনি পেপারে সাইন করতে বলে। আইরিস তাতে সাইন করতেই নিজেকে জড়িয়ে ফেলে কুইন্সেড নামক সেই অভিশপ্ত বার কাম বিল্ডিংটির সাথে। সাইন পর্ব শেষ হলে সলিসিটার বাড়ির সকল চাবি ও নতুন মালিকের জন্য ক্রিস্টোফারের রেকর্ড করা সতর্কতামূলক নির্দেশাবলীর ভিডিও ক্যাসেটটি হস্তান্তর করে। রাতে আইরিস সেই ক্যাসেটটা প্লে করতে গেলে তখনই সে একটা গাড়ির হর্ন শুনতে পায়। দেখে তার বান্ধবী লিয়ানা এসেছে। লিয়ানা বড় বাড়ি দেখে বেশ খুশি হয়। তখন আইরিস জানায় গতকাল রাতে একজন ব্যক্তি এসেছিল যে তাকে $4000 দিয়েছে, আর তার বক্তব্য যে বাড়ির বেসমেন্টে কেউ থাকে যার সঙ্গে সে দেখা করতে চায়। সেই কথা শুনে লিয়ানার বেশ অদ্ভুত লাগে। সে বলে, হতে পারে লোকটা সাইকোপ্যাথ। আইরিস বলে, এমনটা নয়, শোনো তাহলে, এখানে এর আগেও অনেক মানুষ এসেছে এবং আমার বাবাকে কেবল বেসমেন্টে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছে। যদিও সেখানে কিছুটা ভয় আছে। তখনই বাড়িতে নীল এসে পৌঁছায়। তারা চাবি দিয়ে দরজা খুলে নীলের সঙ্গে বেসমেন্টে প্রবেশ করে। ঘরের আলো জ্বালতেই প্রথমে চোখে পড়ে একটি ভয়ঙ্কর পাথরের মূর্তি ও দুটো পুরনো চেয়ারের দিকে। ঘরে কোনো দামি জিনিসপত্র না থাকলেও দেওয়ালের এক অংশে ছিল বড় একটা গর্ত। সেখান দিয়ে একটা মানুষ অনায়াসেই ভিতরে প্রবেশ করতে পারে। গর্তের ভেতরটা নিকোষ কালো অন্ধকারে ঢাকা। নীল হাতের লণ্ঠনটা তুলে ধরে সেই গর্তের সামনে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আপনি যদি এখানে থাকেন তাহলে বেরিয়ে আসুন। তবে কেউই জবাব দেয় না। আর সেই দেখে লিয়ানা এবং আইরিস ব্যাপারটাকে বেশ হালকাভাবেই নেয়। বলে, মনে হচ্ছে এটা একটা টয়লেট রুম। লিয়ানা সেই কথা সম্মতি জানালে আইরিস কনফিডেন্সের সঙ্গে বলে ওঠে, আপনি যেখানেই থাকুন না কেন বাইরে বেরিয়ে আসুন। তখনই একটা অদ্ভুত শব্দ ভেসে আসে গর্তের ভেতর থেকে। দেখা যায় এক ভয়ঙ্কর নারী মূর্তি বেরিয়ে আসছে, যার মাথা একটি চটের ব্যাগ দিয়ে বাঁধা ছিল।
এবং শরীরের চামড়া অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছে। সেই দৃশ্য দেখে লিয়ানা এবং আইরিসের পিলে চমকে ওঠে। তারা বাকরুদ্ধ হয়ে যায়। অপরদিকে সেই ভয়ঙ্কর মহিলা ক্রমেই এগিয়ে যেতে থাকে আইরিসের দিকে। আসলে এই মহিলাই হচ্ছে ব্যাগহেড। তখন আইরিস চিৎকার করে বলে ওঠে, আমাকে ছোবে না, দাঁড়িয়ে যাও। ব্যাগহেড সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। সেই দেখে আইরিস নিজেকে সামলে নিয়ে আবারও বলে, পিছনে সরে যাও। তখন নীল বলে ওঠে, আপনার আদেশ সে মানছে, ওকে চেয়ারে বসতে বলুন। আদেশ পেতেই ব্যাগহেড চেয়ারে বসে পড়ে। এখানে আমরা বুঝতে পারি যেহেতু আইরিস এখন ওই বাড়ির মালকিন, তাই তার কথা ব্যাগহেড শুনছে। চেয়ারে বসতেই নীল ব্যাগহেডের 2 হাত বেঁধে দেয়। এরপর নীল ব্যাগহেডের সামনে বসে তাকে অনুরোধ করে বলে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, আপনি এটা করতে পারেন কি? সেই কথা শুনে ব্যাগহেড তার একটি হাত বাড়িয়ে দেয় এবং নীল ভয়ে ভয়ে তার হাতে স্ত্রী সারার হাতের একটি আংটি তুলে দেয়। সঙ্গে সঙ্গে ব্যাগহেড সেই আংটি মুখে নিয়ে গিলে ফেলে আর এরপরেই চিৎকার করে ওঠে। অল্পক্ষণ পর ব্যাগহেডের শরীর পরিবর্তন হয়ে যায় এক নারীর শরীরে। তখন নীল দ্রুত তার মুখের উপর থেকে চটের ব্যাগটা সরিয়ে নেয় ও দেখে ওটা তার স্ত্রী নয়, বরং 20 বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া তার মা। ছোটবেলায় নীলকে তার মা একলা রেখে আত্মহত্যা করায় সে তার মাকে সারা জীবন ঘৃণা করে এসেছে। তাই নীল ক্ষুব্ধ কণ্ঠে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এমনটা কেন করেছো মা? উত্তরে তার মা কিছু বলতে যাবে এমন সময় তার শরীরে এক ভয়ঙ্কর শয়তানের আবির্ভাব হয়। তখন সে অস্বাভাবিকভাবে নীলের দিকে চেয়ে বলে ওঠে, আমি কখনোই বাচ্চা নিতে চাইনি, কারণ আমি আমার স্বাধীনতাকে নষ্ট করতে রাজি ছিলাম না। তাই তোকে দেখলেই আমার অসহ্য লাগতো, ঘেন্না করতাম তোকে। আমার কথা শুনতে কষ্ট হচ্ছে ছেলে, আয় তোকে এটা চুমু খাই। এই কথা বলে নীলের মা তার মাথা ধর থেকে আলাদা করে সামনের দিকে এগোতে থাকে এবং হঠাৎ সে তার হাতের বাঁধন খুলে ঝাঁপিয়ে পড়ে নীলের উপর ও বমি করতে থাকে। তখনই নীল আইরিসকে ওই চটের ব্যাগটা মহিলার মুখে আটকাতে বলে, যার ফলে সে নিয়ন্ত্রণে আসবে। এরপর আইরিস ব্যাগহেডকে সেই অন্ধকার গর্তের ভিতরে চলে যেতে বলে। যাওয়ার সময় সেই মুখ ঘুরিয়ে আইরিসকে দেখতে থাকে। সেই কারণে আইরিস প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে এলে নীল আবারও বলে সে পরের দিন বেসমেন্টে যেতে চায়। উত্তরে আইরিস বলে, আমি এই কাজ আর দ্বিতীয়বারের জন্য করতে চাই না, তাই আপনি এখান থেকে চলে যান। নীল বলে, তোমার বাবাও এর আগে এই কাজ করতেন, উনি সকলের কাছে এই কাজের জন্য $2000 নিতেন। তাই আমি ওই মহিলার দ্বারা আমার স্ত্রীর সঙ্গে একবার দেখা করার সুযোগ চাই, কারণ আমি তাকে শেষবারের মতন গুড বাই বলতে পারিনি। সেই কথায় আইরিস আপত্তি জানালে নীল আরও ডলার অফার করে ও অপেক্ষা হেতু সেখান থেকে চলে যায়। এরপর আইরিস ও লিয়ানা মিলে ক্রিস্টোফারের রেকর্ড করে রাখা পরবর্তী মালিকের জন্য ভিডিও ক্যাসেটটি প্লে করে ও নিয়মাবলীগুলো শুনতে থাকে। তারা জানতে পারে বাড়ির বেসমেন্টে যে মহিলা আছে তার কাছে এক অদ্ভুত অপশক্তি আছে, যার দ্বারা সে যে কোনো মৃত মানুষের আত্মাকে নিজের শরীরে ডেকে আনতে পারে। আর সেই আত্মা 2 মিনিটের জন্যই তার শরীরে থাকতে পারে, কারণ 2 মিনিট পরেই মৃত ব্যক্তির প্রেতাত্মা মহিলার সত্তাকে অধিকার করতে উদ্যত হয়। মানে ব্যাগহেডকে দিয়ে 2 মিনিটের অধিক কথা বলানো হলে তার মধ্যে অপশক্তির ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া ব্যাগহেড শুধুমাত্র তার মালিকের কথাই শুনবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আর সেই কালো গর্তের ভিতরে সকলের যাওয়া নিষেধ। যদি কেউ সেখানে যায়, এমনকি বাড়ির মালিকও, তবে তার মৃত্যু নিশ্চিত। সেই অপশক্তি সবসময় বেসমেন্টের বাইরে বেরোতে চায়, আর এটি যে কোনো মূল্যে আটকাতে হবে। সেই কথা শুনে লিয়ানা ভয়ে বাড়ি ছেড়ে দ্রুত চলে যেতে চায়, কিন্তু আইরিস তাকে বোঝায় ও বলে, দেখ, এখন আমার থাকার কোনো জায়গা নেই। তার উপরে নীল একজন ধনী মানুষ, সে বলেছে আরও ডলার দেবে এই কাজের জন্য। তাই কয়েকদিন যদি আমরা এই বাড়িতে থেকে সেই কাজটা চালিয়ে যাই, তাহলে আমাদের স্বপ্ন পূরণের জন্য যতটা অর্থের প্রয়োজন তার চেয়েও অনেক বেশি অর্থ পেতে পারি। জাস্ট কয়েকটা দিন, এরপর আমরা এই বাড়ি বিক্রি করে দেব। উত্তরে লিয়ানা বলে, আইরিস, আমি শুধু তোমার কথা চিন্তা করেই এখানে থাকছি, তবে আমরা এখানে নিরাপদ নই। এরপর আইরিস বাড়ির বেসমেন্টে পৌঁছে সেখানকার সিঁড়িতে লিখে দেয়, ডু নট ক্রস, আর ব্যাগহেডকে উদ্দেশ্য করে বলে, আমি এখন এই বাড়ির মালিক, আপনি আমার লেখাটাকে অতিক্রম করে বেসমেন্টের বাইরে যেতে পারবেন না। পরদিন ভোর হলে আইরিস নীলের বাড়িতে যায় তার সঙ্গে দেখা করতে। অপরদিকে তখন লিয়ানা বাড়ির বেসমেন্টের দরজার সামনে একটা লোহার ড্রাম রাখছিল। তখনই দেওয়ালে থাকা একটা পুরনো ছবি মাটিতে পড়ে যায়। ছবির পিছনে লেখা ছিল একটা নাম, অটো ভোগলার। নামটা দেখে সে বুঝে যায় উনি একসময় ওই বাড়ির মালিক ছিলেন। এরপর সে ইন্টারনেটে অটো ভোগলারের নাম সার্চ করলে হঠাৎ সে দেখে তার ল্যাপটপের পিছনে অটো ভোগলারের প্রেতাত্মা বসে লিয়ানাকে দেখছে। লিয়ানা ভয় পেয়ে তাকে মারতে গেলেই সে অদৃশ্য হয়
এখানে আমরা বুঝতে পারি ব্যাগহেড আসলে লিয়ানার মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করছিল। এদিকে আইরিস যখন নীলের বাড়িতে বসে কথা বলছিল, কথার মাঝে নীল তাকে জানায় সে কিভাবে এক প্রতিবেশী বৃদ্ধের মাধ্যমে জানতে পেরেছিল যে সেই বেসমেন্টে অর্থের বিনিময়ে মৃত মানুষদেরকে ফিরিয়ে আনা যায়। যাই হোক, রাত হলে নীল আবারও সেই বাড়ির বেসমেন্টে পৌঁছে ব্যাগহেডকে চেয়ারে বেঁধে রেখে তার স্ত্রীর গলার একটা চেন দেয়। সে সেটা মুখে পুরতেই ব্যাগহেডের শরীরে তার স্ত্রীর আত্মা চলে আসে। নীল তার স্ত্রী সারাকে চোখের সামনে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, যা দেখে আন্দাজ করা যায় সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। এরপরেই নীল সারাকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে মিলে তাকে ঠকানোর চেষ্টা করছিল, কারণ নীল জানতে পেরেছিল যে সারা তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল, অথচ তাদের মধ্যে তখনও সবকিছু ঠিকঠাকই ছিল। আর এরই মাঝে হঠাৎ করেই গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সারার। তাই নীল সেই ছেলেটির নাম জানতে চাইলে সারা কেঁদে বলে এমন কেউ ছিল না। এদিকে তখন কথা বলার সময় 2 মিনিটের অধিক হয়ে যাওয়ায় ব্যাগহেডের শরীরকে কবজা করে সারার পিশাচরূপী প্রেতাত্মা জেগে উঠতে থাকে। সেই দেখে আইরিস তার মাথায় চটের ব্যাগটা পড়াতে গেলে সে চেয়ার থেকে অদৃশ্য হয়। এরপর আইরিস আদেশ দিতে গেলে ব্যাগহেড ভয়ঙ্কর রূপ ধরে তাকে আক্রমণ করে ও তার মুখ চেপে ধরে। এরপর সে আইরিসের কোনো ক্ষতি না করে তাকে ছেড়ে দেয়। তখন আইরিস বলে, আমি তোমার অভিভাবক, তোমাকে আমার কথা শুনতে হবে। উত্তরে ব্যাগহেড বলে, তুমি এখনো বুঝতে পারোনি যে আমরা দুজনেই এখানে বন্দী? এই কথা বলে সে গর্তের অন্ধকারে চলে যায়। আইরিস সেই কথার কোনো মানে খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে নীলকে বাড়ি ফিরে যেতে বলে এবং নিজে কিছুটা সময় একা কাটাতে যায়। আইরিস তার বাবার ছবি হাতে নিয়ে তাকে মনে করতেই ব্যাগহেড তার বাবার আত্মাকে সেখানে নিয়ে আসে। আর সে দেখায় যে তার বাবার সঙ্গে সে কি করেছিল। সেই দিন তার বাবা বেসমেন্টে গিয়েছিল যাতে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, মানে আইরিসের মায়ের সঙ্গে, যার নাম গোয়েন ছিল। আর ব্যাগহেড যখন গোয়েনের রূপ নেয় তখন আইরিসের বাবা মানে ক্রিস্টোফার শেষবারের মতন গুড বাই বলে, কারণ সে তখন ওই জায়গায় আগুন লাগাতে যাচ্ছিল। সে কেরোসিন তেল এনে মেঝেতে ও ব্যাগহেডের উপর ছড়িয়ে দেয়। তখন ব্যাগহেড বলে, এটা তুমি ঠিক করছো না, কারণ সে কখনোই মরতে পারে না। কিন্তু ক্রিস্টোফার ব্যাগহেডের কোনো কথায় কান না দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তখনই সেই আগুন ক্রিস্টোফারের গায়ে লেগে যায়, আর ব্যাগহেডের কিছুই হয় না, কারণ সে অমর ছিল। তখনই আমরা দেখতে পাই এই সব কিছু দেখতে দেখতে আইরিস নিজের অজান্তেই একটি ছবি এঁকেছে। রাতে কোনো এক অদ্ভুত শব্দে আইরিসের ঘুম ভেঙে যায়। তখন সে উঠে অনেক খোঁজাখুঁজি করেও লিয়ানাকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে একসময় বেসমেন্টে চলে যায়, আর সেখানে সে আশ্চর্যজনকভাবে তার বাবাকে দেখতে পায়। তার বিস্ময়ের রেশ কাটার আগেই হঠাৎ তার চোখের সামনেই তার বাবা নিজের মুখের চামড়া টেনে ছিঁড়তে থাকে। মুখের চামড়া সরতেই ভেতর থেকে বেরিয়ে আসে চটের বস্তা পড়া ব্যাগহেড। আইরিস রাগে, ক্ষোভে এবং আতঙ্কে ফেটে পড়ে সে ব্যাগহেডের গলা চেপে ধরে, আর পরক্ষণেই সে অনুভব করে তার নিজেরই দম বন্ধ হয়ে আসছে। তখন সে ব্যাগহেডের মাথা থেকে চটের ব্যাগটা টেনে খুলে নেয় ও দেখে সেখানে তারই মতন অবিকল দেখতে কেউ একজন দাঁড়িয়ে। তখনই আইরিসের ঘুম ভেঙে যায়। তবে স্বপ্নের রেশ কাটার আগেই নিজের গলার চেনটা হঠাৎ ফাঁসের মতন তাকে চেপে ধরে। মৃত্যুকে সে খুব কাছ থেকে দেখতে পায়। তখনই সেখানে লিয়ানা ছুটে এসে একটা কাঁচির সাহায্যে সেই চেনটাকে কেটে দেয়। আইরিস প্রাণে বেঁচে যায়। এরপর লিয়ানা আইরিসকে বলে, তোমাকে কোনো একটা উপায় খুঁজে বার করতে হবে এই বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য। যদি তুমি এখানে থাকো তাহলে ব্যাগহেড তোমাকে মেরে ফেলবে। অপরদিকে তখন ব্যাগহেড বাড়ির বেসমেন্ট থেকে সেই সব কথা শুনছিল, কিন্তু আইরিস লিয়ানার কথা শোনে না, বরং উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকে। সেই কথায় লিয়ানা দুঃখী হয়ে বলে ওঠে সে বন্ধুত্ব ছিন্ন করছে। এরপর লিয়ানা বাইরে এসে যখনই নিজের গাড়িতে চেপে বসে তখন সে ওখানে অটো ভোগলারের মানে পূর্বে যে বাড়ির মালিক ছিল তার ছবিটা দেখতে পায়। ছবি দেখে সে সিদ্ধান্ত নেয় যে সে প্রথমে অটো ভোগলারের বাড়িতে যাবে খোঁজ করতে, যাতে সে জানতে পারে তার মৃত্যু কিভাবে হয়েছিল। যখন সে সেই বাড়িতে পৌঁছায় তখন সে বাড়ির দেওয়ালে অনেকগুলো রিসার্চের কাগজকে আটকানো অবস্থায় দেখতে পায়। এর মানে অটো ভোগলারও সেই বাড়ির অভিশাপ সম্পর্কে সবই জানত, আর সে ওই অভিশাপের কবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করত। এদিকে আইরিস ব্যাগহেডের কাছে যায় যাতে সে তার বাবার সঙ্গে কথা বলতে পারে। আইরিস তার বাবার হাতের ঘড়িটা ব্যাগহেডের হাতে তুলে দিলে সে সেটাকে মুখে পুড়ে নেয়। আমরা দেখি ব্যাগহেডের শরীরে তার বাবার প্রেতাত্মাকে চলে আসতে। বাবা বলে, আইরিস তুমি এখানে কি করছো? উত্তরে আইরিস বলে সে এখন ওই বাড়ির মালিক। সেই কথা শুনে তার বাবা অস্থির হয়ে বলে ওঠে, আমি কখনোই চাইনি যে তুমি এই বাড়ির মালিক হও, কারণ ব্যাগহেড অতীব ভয়ানক, যে তোমাকে মেরে ফেলবে। কথা বলতে বলতে 2 মিনিট হয়ে গেলে তার বাবার চোখ কালো হয়ে যায়। তখনই আইরিস তার মাথাটাকে চটের ব্যাগ দিয়ে ঢেকে দেয়, যার ফলে ব্যাগহেড কিছুই করতে পারে না। এরপর আইরিস বেসমেন্টের দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়ে আসে ও সম্পত্তির কাগজগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা পড়ে না।
কারণ সেই সম্পত্তি অভিশপ্ত। আইরিস কি করবে ভেবে না পেয়ে প্রচুর ড্রিঙ্ক করে ও সেখানেই শুয়ে পড়ে। রাত হলে লিয়ানা বাড়ি ফিরে আসে আইরিসকে সব কথা বলার জন্য। তখন সে সারা বাড়িতে কোথাও আইরিসকে খুঁজে পায় না। তখনই সে বেসমেন্ট থেকে একটা শব্দ শুনতে পায়। শব্দের উৎস লক্ষ্য করে সেখানে পৌঁছালে লিয়ানা আইরিসের বাবার হাতের ঘড়িটা খুঁজে পায়। এমন সময় তার পিছনে ব্যাগহেড চলে আসে। ভয়ে লিয়ানা সেখান থেকে পালানোর সময় তার হাত থেকে নিজের ব্যাগটা মাটিতে পড়ে যায়। সেই দেখে ব্যাগহেড লিয়ানার ব্যাগের ভিতর থেকে খুঁজে আনা অটো ভোগলারের কাগজপত্রের এক অংশ ছিঁড়ে নিয়ে নিজের মুখে পুড়ে দেয়, যার ফলে ব্যাগহেডের শরীরে অটো ভোগলারের আত্মা চলে আসে। সেই দেখে লিয়ানা দাঁড়িয়ে পড়ে ও প্রশ্ন করে সে কি ওই অভিশাপের হাত থেকে বাঁচতে পেরেছিল। উত্তরে অটো ভোগলার বলে এই অভিশাপের হাত থেকে কেউ বাঁচতে পারে না। ঘটনা শুরু হয় প্রায় 400 বছর আগে। ব্রাদারহুড নামের এক সংঘবদ্ধ গোষ্ঠী ছিল যারা এমন একটি নারীকে আবিষ্কার করে যার মধ্যে মৃত মানুষদেরকে ফিরিয়ে আনার অতিপ্রাকৃতিক শক্তি ছিল। তারা চেয়েছিল সেই নারী শক্তিকে অপব্যবহার করতে এবং তার সঙ্গে যৌন আহ্বানে যোগ দিতে। কিন্তু মেয়েটি যখন রাজি হয় না তখন তারাই তাকে ডাইনি অপবাদ দিয়ে পুরো গ্রামের সামনে পুড়িয়ে হত্যা করে। মৃত্যুর পর ওই মহিলা আবারও ফিরে আসে এক ভিন্ন পৈশাচিক রূপে। তখন তার প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে থাকে সেই গ্রামের মানুষ। চারদিকে ছড়িয়ে পড়ে প্লেগ রোগ আর মহামারী। ফসলের মাঠগুলো হয়ে ওঠে অনুর্বর। সেই সময় তাকে থামানোর জন্য ব্রাদারহুড গোষ্ঠী কালা জাদুর সাহায্য নেয়। তারা একটি ডার্ক রিচুয়াল করে আর সেই মেয়েটিকে এই জায়গার বেসমেন্টে আটকে রাখে। এরপর কেটে যায় অনেক বছর। একদিন সেই ব্রাদারহুডদের এক বংশধর এই ওয়ালটি ভেঙে সেই মহিলাকে বের করে। তার উদ্দেশ্য ছিল আবারও মহিলার অপশক্তিকে অপব্যবহার করা। তখন থেকেই এই অভিশাপ বাড়ির মালিকানার সাথে জড়িয়ে যায়। আসলে ওই মহিলাই এই বাড়ির মালিককেই তার দুর্দশার জন্য দায়ী বলে মনে করে, তাই তাদের জন্য সেই মহিলার মনে শুধু তীব্র ঘৃণা আছে। সেই কথা শুনে লিয়ানা বলতে থাকে, কিন্তু আমার বান্ধবী এসবের কিছুই জানে না, সে তো কেবল উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পেয়েছে। তাহলে এদিকে তখন কথা বলতে বলতে লিয়ানা ভুলে গিয়েছিল যে 2 মিনিট সম্পূর্ণ হয়েছে। তখনই অটো ভোগলারের প্রেতাত্মা বলে, দুঃখিত মেয়ে, তোমার জন্য এখানে কোনো উত্তর নেই, আছে শুধু যন্ত্রণা। এই কথা বলে সে লিয়ানার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ঘটনার বেশ কিছুক্ষণ পর আইরিসের হুঁশ ফেরে। তখন সে ফোনে লিয়ানার ভয়েস মেসেজ পায়, যেখানে সে বেসমেন্টের ভেতর থেকে তার কাছে সাহায্য চাইছিল। এটি শুনতেই আইরিস পাগলের মতন ছুটে যায় তার একমাত্র বান্ধবীকে বাঁচানোর জন্য। সে তার বাবার সাবধানবাণী উপেক্ষা করে প্রবেশ করে সেই গর্তের ভেতর। চারিপাশে ভয়ঙ্কর নীরবতা এবং নিকষ কালো অন্ধকারে ঢাকা। কিছুটা এগোতেই সে এক কোণে লিয়ানাকে পেয়ে যায় আর তারা দুজনেই তাড়াতাড়ি ফিরতে থাকে। তবে তখনই আইরিস তার সামনে দেখতে পায় লিয়ানার বিকৃত নিথর দেহটাকে নিচে পড়ে থাকতে। ভয়ে ও প্রচণ্ড আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। তাহলে এতক্ষণ সে যাকে লিয়ানা বলে মনে করেছে সে আসলে কে? তখনই আইরিসকে তাড়া করতে থাকে ব্যাগহেড। সে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে একসময় গর্তের বাইরে চলে আসে। তখন সেখানে নীল ছুটে এসে আইরিসকে কোনো রকমে বেসমেন্ট থেকে বাইরে বের হতে সাহায্য করে। উপরে এসে নীল আইরিসকে নার্ভ ঠান্ডা করার জন্য 2টো ট্যাবলেট খাওয়ায় ও বলে, এখন তুমি কি করতে চাও? আইরিস লিয়ানার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। তাই সে সিদ্ধান্ত নেয় চিরদিনের জন্য বেসমেন্টটি বন্ধ করে দেবে, যাতে কেউ ব্যাগহেডের ক্ষমতাকে আর ব্যবহার করতে না পারে, যাতে ব্যাগহেড একসময় শক্তিহীন হয়ে পড়ে। এমন সময় আইরিসের 2 চোখের পাতা ভারী হয়ে আসে। সে বুঝতে পারে তার ঘুম পাচ্ছে। তখন নীল আইরিসকে এই কথা বলে সান্ত্বনা দেয় যে সে এই কাজটা করে নিতে পারবে এবং সে আইরিসকে কিছুক্ষণ বিশ্রাম নিতে অনুরোধ করে। ক্লান্ত আইরিস নীলকে দায়িত্ব দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন আইরিসের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় বেসমেন্টের দরজা খোলা। সে ধীর পায়ে নিচে নেমে এলে শুনতে পায় নীল তখন ব্যাগহেডকে বলছে, আইরিস তোমাকে ঘৃণা করে, সে এই জায়গাটাকে পছন্দ করে না, তবে আমি চাই তোমার মালিক হতে। এই কথা বলে সে সম্পত্তির কাগজে নিজের নাম লিখে দেয়। তখনই আমরা দেখি কাগজ থেকে নীলের স্বাক্ষর মুছে যাচ্ছে। এরপর নীল আরও বলে যে, আমি কথা দিচ্ছি আমি তোমাকে নিরাপদে রাখবো, বিনিময়ে তুমি শুধু প্রতিদিন আমাকে আমার স্ত্রীর সাথে কথা বলতে দিও। ঠিক তখনই ব্যাগহেড সারা রূপ ধারণ করে এবং সে তাকে বলতে থাকে, আমি তোমার সন্তানের মা হতে চলেছিলাম, আমরা চাইলে এখনো একসাথে থাকতে পারি, তবে তার জন্য তোমাকে আইরিসকে হত্যা করতে হবে। নীল বলে, আমি খুনি নই সারা। উত্তরে তখন সারা বলে ওঠে, তবে আমাকে তো খুন করেছিলে তুমি। সেদিন আমাদের ঝগড়া হয়েছিল, তুমি আমার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিলে, তাই না? উত্তরে নীল বলে, আমি তোমার ড্রিঙ্কে শুধু ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যাতে তুমি শান্ত হও, কিন্তু আমি কি তখন জানতাম যে তুমি গাড়ি নিয়ে বের হয়ে যাবে? এর মানে যে ওষুধ সে আজ আইরিসকেও দিয়েছিল সেই একই ওষুধ নীল একসময় সারাকেও খাইয়েছিল।
তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর সময় সারার অ্যাক্সিডেন্ট হয়। কথা বলার সময় সারা আড়ি পেতে শুনতে থাকা আইরিসকে দেখে ফেললে তার 2 চোখের মণি কালো হয়ে যায়। সে বুঝতে পারে আইরিস তাদের সব কথা শুনতে পেয়েছে। ওদিকে নীল আইরিসকে দেখতেই তার মাথা চাড়া দিয়ে ওঠে খুনের জন্য। সে আইরিসকে তাড়া করতে করতে বাড়ির ছাদে নিয়ে যায়। আইরিস তখন প্রাণপণে নীলকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নীল তার কোনো কথাই শোনে না, বরং ছাদ থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচে পড়তেই আইরিসের মৃত্যু হয়। নীল আইরিসের লাশটাকে নিয়ে বাড়ির বেসমেন্টে চলে আসে ও ব্যাগহেডের হাতে আইরিসের মোবাইলটা তুলে দেয়। তখনই সেটা মুখে পুরে দেয় ব্যাগহেড। তার শরীরে চলে আসে আইরিসের প্রেতাত্মা। আসলে নীল চেয়েছিল আইরিসের আত্মাকে ডেকে এনে তাকে দিয়ে সই করিয়ে সেই সম্পত্তি নিজের নামে করে নেবে, যাতে সে ব্যাগহেডের মালিক হতে পারে। তখনই কাহিনীর এক গোপন রহস্য সকলের সামনে উঠে আসে। আমরা জানতে পারি ব্যাগহেড আইরিসকে হাতের কাছে পেয়েও কেন খুন করেনি। আসলে শত শত বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সেই নারীর প্রেত মুক্তির অপেক্ষায় ছিল। সে প্রথম থেকেই তার অপশক্তির সাহায্যে সকলকে নিয়ন্ত্রণ করে আসছিল। শেষ পর্যন্ত সে নীলকে বোকা বানিয়ে তার হাতেই আইরিসকে খুন করায়, আর এরপর সে ব্যাগহেডের ভিতরেই আইরিসের প্রেতাত্মাকে ফিরিয়ে আনে, যেখানে তখন আইরিসের নামই দলিলে ছিল। এরপর 2 মিনিট কেটে গেলে আইরিসের প্রেত নিজের অস্তিত্ব স্থাপন করতে ব্যাগহেডের শরীরকে নিজের অধীন করে নেয়। এখন ব্যাগহেডই হলো আইরিস, আর সেই এখন তার মালিক। তাই এখন থেকে সে নিজের মর্জির মালিক। এরপর সে একে একে নীলের মা ও স্ত্রী সারার রূপ ধারণ করে নীলকে আঘাত করতে থাকে। সবশেষে সে আইরিসের রূপ ধারণ করে নীলকে সেখানেই মেরে ফেলে। এরপর সে আইরিসের রূপ নিয়ে সম্পত্তির কাগজগুলোকে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে সেই চটের ব্যাগটাকে ফেলে বাড়ির বাইরে বেরিয়ে আসে মুক্ত পৃথিবীতে। তখনই পুরো বাড়িতে আগুন লেগে যায়, আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।